হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের থার্ড সেট পেজ নাম্বার 108 109-এর যে একের দাগের এবং দুইয়ের দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে, মানে একের দাগের এমসিকিউ এবং দুইয়ের দাগের যে শূন্যস্থান পূরণ, এইগুলো আমরা ডিটেলসে দেখে নেব। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 250 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 255 টাকা হলে সুদের হার কত হবে? সুদের হারটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করা যায়। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 250 টাকা এটা বলা আছে। এবার আমরা মূলধনের 1 বছরের সরল সুদটা নির্ণয় করেছি। 2 বছরের সরল সুদ যদি 250 টাকা হয়, 1 বছরের সরল সুদ কত হবে? 125 টাকা হবে। এইবার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 255 মানে 250 মানে 5 টাকা, ঠিক আছে? তো 1 বছরের সরল সুদটা আমরা কেন বের করলাম? 1 বছরের ক্ষেত্রে সরল সুদও যা চক্রবৃদ্ধি সুদও তাই হয়, কারণ সেক্ষেত্রে মূলধন অপরিবর্তিত থাকে। কিন্তু পরের বছরে গিয়ে, মানে সেকেন্ড যে ইয়ার, মানে 2 বছর বলেছে, পরের বছরে গিয়ে আমাদের মূলধনটা চেঞ্জ হবে, সেই কারণে সুদেরও পার্থক্য আসবে। তো এই যে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের 5 টাকা যে চেঞ্জ, যে পার্থক্যটা এসেছে, এটা তো দ্বিতীয় বছরের জন্য। প্রথম বছরে তো সেমই ছিল, 125 টাকায় সরল সুদও 125 ছিল, চক্রবৃদ্ধি সুদও 125ই ছিল। তো এই 5 টাকা পার্থক্য হয়েছে এই যে সুদটা এসেছে এটার জন্য, তাই তো? তো এই 125 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এবার যেহেতু সুদের হার বলেছে, তাহলে 100তে কত? 100 টাকায় 1 বছরের সুদ কত? 5/125 ইন্টু 100। এবার কাটাকুটি করলে 5 25 125, 25কে 100 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন দেখি দুয়ের দাগে। দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে যে √72 থেকে √32 বিয়োগ করলে বিয়োগফল হবে। √72 মাইনাস √32, এটা দ্বিঘাতকরণীর অঙ্ক। √72 মাইনাস √32, তোমরা কি করবে? এই রুটটাকে ভেঙে নেবে। এই যে √72, যদি এইভাবে ভাঙতে তোমাদের অসুবিধা হয়, আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করবে, সিম্পল। এটাকে ভেঙে নেবে 72, এটাকে জাস্ট এইভাবে ভাঙতে থাকবে। সব থেকে প্রথমে 2 দিয়ে দিলে, সব থেকে ছোটো 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেবে, তারপরে 4 দিয়ে দেবে। দেখবে সব থেকে ছোটো কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তারপরে আবার 2 দিয়ে যাচ্ছে 18, আবার 2 দিয়ে যাচ্ছে 9, আবার 3 দিয়ে যাচ্ছে। এবার এই যে যেগুলো পেলাম, 3টে 2 পেলাম আর 2টো 3 পেলাম, এইগুলো এইখানে লিখে দেবে। 72 মানে এইভাবে লেখা যায়, এইভাবে ভেঙে লেখা যায়। আর 32 মানেও সেমভাবে এইভাবে তুমি ভাঙবে, ভেঙে দেখবে যে 5টা 2 আসছে, ঠিক আছে? এবার এইভাবে ভাঙলে কি হয়, খুব সহজেই তোমরা এটাকে লিখে ফেলতে পারবে। দেখো রুট ভাঙার নিয়মটা খুব সহজ। বিষয়টা হচ্ছে 2টো করে 2 নেবে, 2টো জোড়া পেলেই সেটাকে তুমি বাইরে বের করে দেবে। এখানে দেখো 2টো 2 আছে, একটা 2 দেখো বাইরে বেরিয়ে গেল। সেমভাবে এখানে দেখো 2টো 3 আছে, একটা 3 দেখো বাইরে বের করে নিলাম। আর √2, এই যে √2 সিঙ্গেল পড়ে থাকলো, মাইনাস দিয়ে এখানে দেখো 2টো জোড়া আছে, তার মানে সেই দুটো বের করলাম। এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 বেরোলো। আর এই যে এ সিঙ্গেল থেকে গেছে, তার মানে রুটের মধ্যে থেকে গেল। এবার 6√2 মাইনাস 4√2 মানে 2√2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো নেক্সট কোশ্চেন কী আছে। তিনেরটা বলেছে এখানে তোমার কোশ্চেনটা ভুল আছে, অপশানটা আনসার ডি, এটা 2√2 হবে কিন্তু। হ্যাঁ, 2√5 দেওয়া আছে দেখলাম। তারপর তিনেরটা, একটি বৃত্তে এবি ও বিসি দুটি জ্যা পরস্পরের লম্ব, বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি এবং এবি 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? মানে বলেছে এরকম একটা বৃত্ত আছে, একটা কেন্দ্রীয় বৃত্ত আছে, যার এবি আর বিসি হচ্ছে জ্যা, ঠিক আছে? যারা এবি আর বিসি দুটো জ্যা লম্ব। এইবার একটু খেয়াল রাখার বিষয় হচ্ছে, এখানে তুমি এবি নিলে বিসি কিন্তু কখনো তুমি এই পাশে নিতে পারবে না, কারণ এই দুটো জ্যা একটা বিন্দুতে কিন্তু একটা পয়েন্টে কিন্তু মিট করবে, ঠিক আছে? একটা পয়েন্ট থাকবে, কমন পয়েন্ট থাকবে বি, তাই বিটা কিন্তু এখানে কমন হবে। এবি বিসি এইভাবেই তোমাকে নিতে হবে, এবি আর বিসি। তো এই এবি বিসি লম্ব, মানে এটা 90 ডিগ্রি। আর এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এটা সমকোণ হয়েছে। তার মানে এই যে বাহুটা, এইটা বৃত্তেরই ব্যাস হবে, তবেই তো আমি বলতে পারবো যে এটা 90। এইবার এটা এবিটা 6 বলে দিয়েছে, দেখো প্রশ্নে বলা আছে এবি 6 সেমি, আর এটা ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, তার মানে এইটুকু 5, এটুকু 5, টোটালটা 10। একটা সমকোণী ত্রিভুজ, দেখো আমি করেছি সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে
তুমি দেখো এই বাহুটার দৈর্ঘ্য জানো, 5 আর 5 10, টোটালটা 10, এটা 6, আর বিসিটা তোমাকে বার করতে হবে। খুব সহজ বিষয়, শুধু ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি স্কোয়ার, দেখো অতিভুজটা সবসময় 90 ডিগ্রির অপোজিটটা হবে, মানে যে সমকোণ থাকবে তার বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয়। তার মানে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি মানে কি, 5 প্লাস মানে এও প্লাস ওসি, তার মানে 5 যোগ 5 মানে 10, 5-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার বিসি স্কোয়ার মানে এই দেখো এপাশে 100 স্কোয়ার ছিল, 6 স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলাম, 100 মাইনাস 36 মানে বিসি মানে √64, √64 মানে 8 সেমি। ঠিক আছে, তো কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখি। পরেরটা হচ্ছে 4-এর কোশ্চেন। 4-এরটা দেখো কী বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটা এর মান কত হবে। খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, চলো দেখে নিই। দেখো তুমি যদি এখানে ট্যান থিটা, এখানে এটা বলা আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, এখান থেকে তুমি যদি গেস করতে পারো যে থিটার মান কত হবে, থিটা কত, তাহলে কিন্তু জাস্ট ওই ওই যে সমীকরণ ওরা যেটা চেয়েছে ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটা, এটা সহজেই বের করে ফেলবে এখানে থিটার মানটা বসিয়ে। কিন্তু যদি থিটাটা দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে থিটা যদি 45 হয়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি যদি হয়, দেখো এই সমীকরণটা স্যাটিসফাই করে। ট্যান 45 1, কট 45 1, তবেই তো 2 হবে, মানে থিটাটা 45, এখান থেকেই তুমি গেস করে দিতে পারো। আর যদি গেস না করতে পারো তাহলে তোমাকে এই যে এত বড় এটা অঙ্কটা করে দেখতে হবে। তো আমি দুভাবেই বলে রাখছি, যদি যেহেতু এখানে তোমাদের এমসিকিউ আছে, তোমরা চেষ্টা করবে যে এখানে থিটার মানটা দেখেই বলে দেওয়ার। এখানে খুব সহজেই দেখেই বলে দেওয়া যায় যে থিটাটা 45 ডিগ্রি হবে, তবেই ট্যান 45 1, কট 45 1 ইকুয়াল টু 1 + 1 ইকুয়াল টু 2, এই সমীকরণটা সিদ্ধ হয়। তা থিটাটা 45 হবে, তো থিটা যদি 45 হয় এখানে তুমি বসিয়ে দাও ট্যান টু দি পাওয়ার 13, এটাই তো আমাদের নির্ণয় করতে বলেছে। ট্যান টু দি পাওয়ার 13 থিটা মানে 45 প্লাস কট টু দি পাওয়ার 13 45 ডিগ্রি, তার মানে ট্যান 45 কত 1, তার টু দি পাওয়ার 13 মানে 1ই হবে, 1 + 1 ইকুয়াল টু 2, আর 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কিন্তু যদি এভাবে তুমি বার করতে চাও তাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার এদিকে ট্যান থিটা কট থিটাকে 1/tan থিটা লিখবে, তারপর লসাগু করবে ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, এবার 1 + tan স্কোয়ার থিটা কি সেক স্কোয়ার থিটা, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা মানে কী হবে, সেক স্কোয়ার থিটা মানে 1 + tan স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা থাকলে তুমি সেটাকে 1 + tan স্কোয়ার দিয়ে লিখতে পারো। তো এখানেও তাই করেছি, সেক স্কোয়ার থিটা ছিল 1 + tan স্কোয়ার থিটা ছিল, এটাকে আমি সেক স্কোয়ার থিটা লিখেছি। এইবার জাস্ট সাইন কসে ভেঙে দিয়েছি, সেক স্কোয়ার থিটা মানে কি 1/cos স্কোয়ার থিটা বাই ট্যান থিটা, পরের লাইনে 1/cos স্কোয়ার থিটা, আর ট্যান থিটাকে সাইন থিটা বাই কস থিটা। এবার কস স্কোয়ার থিটা ছিল, কস থিটাটা উপরে উঠে গেল আর সাইন থিটাটা নিচে নেমে গেলো। এবার একটা কস থিটা কেটে গেল, তাহলে 1/sin থিটা কস থিটা থাকছে। এবার এই দুইটাকে আমি এপাশে আনলাম, 2sin থিটা কস থিটা মানে কি sin 2 থিটা লিখলাম। এবার কোনাকুনি গুণ করে দেবো, sin 2 থিটা ইকুয়াল টু 1, তার মানে সাইন কতর মান 1 বলো, সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে 2 থিটা মানে 90 মানে কত π/2, তার মানে থিটা মানে এই দুইটা এই পাশে যাবে π/4, থিটার মান সে দেখো 45ই আসলো। এইবার তুমি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চেষ্টা করবে এখান থেকে যদি এমসিকিউ আসে অবশ্যই এখানে গেস করে চেষ্টা করার, আর যদি 2 নাম্বার দেয় তাহলে তো এইটুকু করতেই হবে। 2 নাম্বারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটুকু করে দেখাতে হবে যে থিটাটা কীভাবে আসলো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 25% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক দুটির আয়তনের অনুপাত কত হবে। বেশ একটা ভালো কোশ্চেন। আমি ধরে নিয়েছি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100, এবার আমরা টেক্স ধরবো না কিন্তু, তাহলে আরও জটিল হয়ে যাবে। যেহেতু শতকরা পার্সেন্টেজে বলেছে 25% কমানো হচ্ছে, তার মানে 100 দিয়ে ধরে নেবো, আমাদের সুবিধা হবে। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক, আগে 100 ছিল, তো সেক্ষেত্রে আয়তন কত, যখন 100 ছিল তখন আয়তন মানে কি, এরকম ঘনক আমি একেও দিয়েছি, আয়তন মানে কি দেখো সবগুলো এর ক্ষেত্রে কিন্তু সবগুলো 100, কারণ আর ঘনক মানেই তো তাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 100 করে হয়। তো দৈর্ঘ্য প্রস্থ আর যে উচ্চতা আমি যদি গুণ করে দিই তাহলে আয়তন পাওয়া যায়, তার মানে এক্ষেত্রে তো সবই তো 100 করে, তার মানে 100 কিউব হবে, 100 কিউব ঘন একক আয়তন। এবার বাহুর দৈর্ঘ্য তো চেঞ্জ হয়ে গেছে, 25% দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25% কমানো হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, ছিল 100, 25 কমে গেল,
তার মানে কত হবে 75 হবে। এবার আয়তন কত হবে, এখন কত, আগে তো 100 কিউব ছিল, এখন 75 কিউব, এই যে 75 কিউব হয়ে গেছে। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, তার মানে মূল ঘনকের আয়তনটা আগে লিখতে হবে, মানে যেটা আগে ছিল, আগে কত ছিল 100 কিউব ছিল, আর এখন কত হলো 75 কিউব হলো, যেহেতু 25% বাহুর দৈর্ঘ্য কমানো হয়েছে ওই কারণে 75 কিউব হলো। এইবার দেখো কাটাকুটি করলেই হয়ে যাবে। 100 কিউবকে আমি তিনটে 100 এইভাবে গুণ আকারে লিখতে পারি, 75কে এইভাবে ভেঙে নিলাম। এইভাবে ভাঙার কেন ভাঙছি, কারণ না হলে এইটা গুণ করে করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, ওইভাবে ওই জন্য যাতে কাটাকুটিতে আমাদের সুবিধা হয়, সুবিধার জন্য এইভাবে গুণ আকারে লিখে নেবে। এইভাবে লিখে নিলে কাটাকুটি করতে সুবিধা হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা একটা ভালো উপায়, এইভাবে লিখে নিলে খুব সুবিধা হয়। এবার দেখো প্রত্যেকটা 75কে প্রত্যেকটা 100 দিয়ে কাটো। দেখো 75কে 25 দিয়ে কাটো, 3 25 75, এটাকে দেখো 4 25 100। এবার এটাকেও তুমি 25 দিয়ে কাটো, 3 25 4 25 100। এটাকে 75কেও তুমি 25 দিয়ে কাটো, 3 25 75, 100কে 25 দিয়ে কাটো 4। এবার গুণ করে দাও, দেখো আনসার চলে এসেছে। এদিকে 4টে 4 আছে, তার মানে 4-এর কিউব আর এপাশে 3 কিউব, সেটাই আনসার হয়ে যাবে 4-এর কিউব ইসটু 3-এর কিউব। তার মানে কত 64:27 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন দেখি, এমসিকিউ এর লাস্টেরটা বলেছে x+1 x+2 x+3 x+4 চারটে সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যা চারটির মানের ঊর্ধ্বক্রমে সাজানো। অর্থাৎ তার মধ্যমা বের করতে হলে কি মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে হতো, এখানে সাজানোই আছে বলে দিয়েছে, আমাদের সাজানো লাগবে না। এদের মধ্যমা 2.5 হলে এক্সের মান। আচ্ছা, মধ্যমা দেখো আমি লিখে নিয়েছি খাতায়, চারটে সংখ্যা এইভাবে আমি লিখে নিয়েছি x+1 x+2 x+3 x+4। এবার বলেছে যে এদের মধ্যমা, বলো তো এদের মধ্যমা অলরেডি ঊর্ধ্বক্রমে সাজানো আছে, সাজানোর দরকার নেই, তাহলে মধ্যমা কত হবে, মাঝখানে যেটা আছে মিডিলে তো দুটো টার্ম আছে, তাহলে মধ্যমা কী হবে, এদের গড় হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাই করেছি x+2 x+3/2। এবার এই মধ্যমায় ওরা বলে দিয়েছে 2.5, তাহলে সেটা প্রশ্ন মতে সেটা সমান করে দিলাম। এবার এখানে যোগ করলে কত, x আর x 2x আর 3 + 2 5 লিখলাম, 2x + 5, আর এই দুইটা ওপাশে গুণ করে দিচ্ছি, তো 2.5 × 2 কত হয় 5, মানে আড়াইয়ের দ্বিগুণ মানে তো 5, এবারে লিখলাম। এবার দেখো x মানে 0, আমার আনসার চলে আসলো। ঠিক আছে, এবার 2-এর দাগেরগুলো ঝটপট দেখে নিই। 2-এর একেরটা দেখো কি বলেছে, একটি ব্যবসায় 16,000 টাকা এক বছর, এ 16,000 টাকা, বি 24,000 টাকা কিছু মাস খাটায়, ব্যবসায় লাভ তাদের মধ্যে সমভাবে বণ্টিত হলে বি এর টাকা কতদিন মানে কত মাস খেটেছিল। মানে বলতে যাচ্ছে যে বি, ওরা জিজ্ঞেস করেছে যে বি ব্যবসায় মানে 24,000 টাকা নিয়োজিত করেছিল, সেটা কত মাস সে খাটিয়েছিল। আমরা ধরে নিলাম যে বি যে 24,000 টাকা সে এক্স মাসের জন্য ব্যবসায় খাটিয়েছিল, তাহলে ব্যবসায় এ ও বি এর লাভের অনুপাত কী হয়, লাভের অনুপাত মিশ্র অংশীদারি কারবার, যেহেতু দুজনের টাকা আলাদা আলাদা সময়ের জন্য খাটছে, সেই কারণে লাভের অনুপাতটা কীভাবে বেরোয়, যে মূলধন থাকে তার সাথে সময় গুণ করতে হয়। এর মূলধন কত 16,000 ছিল এক বছর, এবার যেহেতু দুটোকেই আমরা মাসে করে নেব, কারণ এর জন্য এক্স মাস ধরেছি, তার মানে এটাকেও তো আমি এক লিখতে পারবো না, এটা অনেকে 16,000 × 1 করে দেবে, কারণ দেখো কোশ্চেনেই বলেছে যে 16,000 টাকা এক বছরের জন্য খাটায়, এক বছরের জন্য, কিন্তু এখানে আমি লিখতে পারবো না, কারণ এখানে এক্সটা মাস, তার মানে এটাকে আমাকে মাসে লিখতে হবে, তাই মানে 12, এক বছর মানে 12 মাস, 12 লিখলাম। আর এর ক্ষেত্রে 24,000 ছিল, 24,000 টাকা, তার সাথে সময় এক্স মাস খেটেছে, এক্স মাস। এবার এইটা কাটাকুটি করো, দেখো এই 3টে জিরো কেটে গেল। ঠিক আছে, এবার 4 দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 4 16। এবার আবার তুমি 6কে 12 কাটো 2, তাহলে কত আসে দেখো, এপাশে 8 আসছে, 4:4 × 2, আর এপাশে এক্স 8:x। এইবার ওরা বলেই দিয়েছে যে লাভ সমভাবে বণ্টিত হবে, তার মানে এই যে লাভের অনুপাত 8/8:x মানে কি 8/x, এটা মানেই বলছে 1/1, তাই তো। সমভাবে মানে কি, সেও যদি 100 টাকা পায়, তার মানে এও যদি 100 টাকা পায়, বিও 100 টাকা পাবে, মানে তাদের অনুপাতটা সে কেটে কুটে 1:1ই হবে। তার মানে এখান থেকে যদি কোনাকুনি গুণ করে দাও, এক্স মানে কত 8, তাহলে বি এর যে মূলধন সেটা 8 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল বা 8 মাস খেটেছিল, ব্যাস হয়ে গেল। এবার 2-এরটা দেখি চলো। 2-এরটা বলেছে 2x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে কে এর মান।
মানে এই যে সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা সেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব, করে বীজদ্বয়ের যোগফল আর গুণফল বের করব, সেই দুটো বলেছে সমান সমান করে দেবো, ওখান থেকে কে এর মান বের করবো। তো দেখো কীভাবে করা যায়। দেখো এই যে সমীকরণটা আছে আমি এটাকে এই সমীকরণের সাথে তুলনা করব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 তুলনা করে আমি বীজদ্বয় আগে বের করে নেব। সমীকরণের বীজদ্বয়ের যোগফল কী হয় বলো তো, মাইনাস বি বাই এ হয় বীজদ্বয়ের যোগফল। তো এখানে মাইনাস লিখলাম, বি মানে কত, বি মানে দেখো এক্সের সহগ, এখানে এক্সের সহগ কত -3, কিন্তু লিখলাম -3 ব্র্যাকেটের মধ্যে। তারপরে কি নিচে এ মানে এক্স স্কোয়ারের সহগ, এই দেখো এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সাথে কত আছে 2 আছে, তার মানে লিখলাম 2, যোগ করলে কত হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/2 যোগফল। এবার গুণফলও সেমভাবে বের করবো, গুণফল মানে কত, গুণফল মানে কিন্তু সি বাই এ। এবার সি মানে কত, সিটা এখানে যেটা সি বি এক্স প্লাস সি, তার মানে এখানে এক্সের পরে যেটা আছে যোগ আকারে মানে কে, তার মানে উপরে লিখলাম কে, আর নিচে কত এ মানে এক্স স্কোয়ারের সহগ, এখানে 2 লিখলাম k/2। এবার এই দুটো সমান করে দিলাম k/2, কারণ বলেছে বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান, তার মানে k/2 সমান 3/2, 2 কেটে গেল, k = 3, আনসার চলে আসলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি, 3-এরটা দেখা যাক। 3-এরটা বলেছে যে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 একটা সমীকরণ বলে দিয়েছে। এবার বলেছে আলফা প্লাস বিটাটা নির্ণয় করতে হবে। দেখো কীভাবে করা যায়। cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 হলে আমি cos স্কোয়ার আলফাকে সাইন স্কোয়ার 90 মাইনাস আলফাকে লিখতে পারি। দেখো তো মনে করো এরকম আছে cos থিটা মানে আমরা লিখতে পারি না সাইন 90 মাইনাস থিটা, এখানে তো তাই করেছি। দেখো স্কোয়ারটাকে বাদ দাও, স্কোয়ার যদি বাদ দাও cos আলফাকে তুমি সাইন 90 মাইনাস আলফা লিখতে পারো, সেটাই লিখলাম আর স্কোয়ারটা করে দিলাম, আর cos স্কোয়ার বিটা পড়ে থাকলো। এবার সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, তার মানে নিশ্চয়ই এই দুটো সেম, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কি 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত 1, তার মানে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা 1, তার মানে নিশ্চয়ই এই দুটো সেম, থিটা যেহেতু সেম তার মানে এখানেও এই অ্যাঙ্গেল দুটো সেম আছে 90 মাইনাস আলফা আর এই বিটা, তবেই তো 1 হয়েছে, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 1, তার মানে 90 মাইনাস আলফা ইকুয়াল টু বিটা। এবার এখানে আলফাটাকে ওপাশে নিয়ে গেলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, এটাই হয়ে গেল আমাদের আনসার। এবার 4-এরটা দেখি। 4-এরটা বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে চতুর্ভুজটি একটি ড্যাশ হবে। চলো আমি এঁকে নিয়েছি, বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। বলেছে একটা বৃত্তস্থ, 4-এরটা বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, মানে এরকম একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের ওপর থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, এই যে বাইরে বেরিয়ে গেলে কিন্তু হবে না, এর ওপরেই বৃত্তের ওপরেই এর শীর্ষবিন্দুগুলো অবস্থিত হবে। আর বলেছে যে এর একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত হবে বলো তো, 90 ডিগ্রি হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত 180 হয়। এইভাবে দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে একটা আয়তক্ষেত্র। কী হবে উত্তর, আয়তক্ষেত্র একটা বৃত্তস্থ চতুর্ভুজের কী বলেছিল, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র হবে, সঠিক উত্তর হবে আয়তক্ষেত্র। এবার দেখো 5-এরটা কী বলছে। 5-এরটা বলছে একটি নিরেট গোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান, শঙ্কুটির উচ্চতা গোলকটির ব্যাসার্ধের সমান হলে তাদের আয়তনের অনুপাত কত। দেখো আমি একটা শঙ্কু এঁকে নিয়েছি আর একটা গোলক এঁকে নিয়েছি, বলেছে গোলক ও শঙ্কুর ব্যাসার্ধ সমান, আমি ধরে নিলাম যে গোলক ও শঙ্কুর ব্যাসার্ধ আর, দুটোই আর করে, মানে এই যে গোলকের ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ এই যে এটা দুটোই আর, ঠিক আছে। আর শঙ্কুর উচ্চতা এই যে হাইট, শঙ্কুর উচ্চতা এইচ। এবার বলেছে যে এইচ ইকুয়াল টু আর, মানে হাইট আর ব্যাসার্ধটা সেম। এবার বলেছে আয়তনের অনুপাত, গোলকের আয়তনের অনুপাত কত 4/3 পাই আর কিউ, আর চোঙের 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার দেখো এখানে এইচ আছে, এখানে এইচ নেই, এইচটাকে আমি আর এ কনভার্ট করে দেবো, কারণ এইচ মানেই বলেছে আর, তো এইচের জায়গায় আমি আর করে দিলাম। এবার আমি সব কাটাকুটি করলাম, উত্তর চলে আসলো 4:1, ঠিক আছে। তো আমাদের লাস্ট কোশ্চেন আজকে 5-এর
এটা হয়ে গেল 6-এরটা। 16, 15, 17, 16, 15, x 9 তথ্যের সংখ্যা গুরুমান 15 হলে এক্সের মান। আচ্ছা, সংখ্যা গুরুমান বিষয়টা কী বলো তো? সংখ্যা গুরুমান হচ্ছে যে কোনো একটা সংখ্যা কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে, ফ্রিকোয়েন্সি কতবার আছে। দেখো এখানে 16 কবার আছে, যে সব থেকে বেশি বার হবে সেই হয়ে যাবে সংখ্যা গুরু, সংখ্যার মধ্যে গুরু সব থেকে বেশি বার আছে। 16 দেখো দুবার আছে, 15 দুবার আছে, 19 একবার, 17 একবার, একবার এক্স আছে। কিন্তু বলেছে সংখ্যা গুরুমান 15, মানে 15 সবার থেকে বেশি বার থাকবে। তাহলে 15, 16 যেহেতু দুবার আছে, 15কে যদি সংখ্যাগুরু হতে হয় তাহলে 3টে 15 লাগবে, অলরেডি 2টো আছে, তার মানে এক্সের মান যদি 15 হয় তবেই তো এ সংখ্যাগুরু মান হতে পারবে, না হলে তো হতে পারবে না। কারণ 15 দুবার আছে ঠিকই, 16 তো দুবার আছে, তার মানে এক সংখ্যাগুরু মান হয়নি। তার মানে এক্স যদি 15 হয় তবেই সম্ভব। এই এক্স ইকুয়াল টু 15 হলেই 15কে সংখ্যাগুরু বলা যাবে, কারণ 15 তাহলে 3বার থাকবে, আর ওদিকে 16 দুবার আছে, তাহলে 15কে বলা যাবে সংখ্যাগুরু। আর যদি না হয় তাহলে তো 15 দুবার হচ্ছে, 16 দুবার হচ্ছে, দুবার দুবার করে থাকছে, তাহলে হবে না, 15কে ম্যাক্সিমাম থাকতে হবে। সেই জন্য এক্স ইকুয়াল টু 15 হলেই এটাকে সংখ্যাগুরু, এক্স 15কে সংখ্যাগুরু বলা যাবে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের কোশ্চেন আজ সলভ হয়ে গেল 2 অবধি। এর পরের ভিডিওতে আমরা 3-এর দাগের কোশ্চেনগুলো আর 4-এর দাগের কোশ্চেনগুলো সলভ করব। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করছি।